জান্নাত মিথ্যা, এটা একটা গুজব গল্প বলে আমি বিশ্বাস করি। মায়ের উপরে আর কিছু আছে পৃথিবীতে? যেদিন থেকে মারা গেছে আমি পেট ভরে আজ পর্যন্ত খাইতে পারিনি। আইসিইউতে বলছিল যে রুগী বাঁচবে না, এই অপরাধে একদম গলা চাপাই ধরে ডাক্তারের জিবা চোখ বের করে আনছিলাম, তোকে মেরেই ফেলবো। এই যে বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো এবং বেশ একটা আন্দোলনের মধ্য দিয়ে, জুলাই আন্দোলন বলেই সেটাকে অভিহিত করা হয়, এই আন্দোলনে আপনার ভূমিকা ছিল বলে আমরা জানতে পারি। সেই সময় আপনি আসলে কোন ভূমিকা পালন করেছেন? আমি আসলে ভূমিকা পালন বলতে, আমার আম্মু অসুস্থ ছিলেন, আমি মূলত আম্মুকে নিয়ে প্রচণ্ড প্রচণ্ড পাগল হয়েছিলাম। তো এর মধ্যে যখন দেখছিলাম যে সরকার এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যাতে করে শুধু সাধারণ মানুষ না, হাসপাতালের মুমূর্ষু রুগীরাও চিকিৎসা পাচ্ছে না, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। জাস্ট এটা এত খারাপ লাগছে আমার কাছে। প্রথম অবস্থায় আন্দোলন হচ্ছে দেশের বাইরে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি এটার খবরই রাখতে পারছি না, কারণ আমি আমার মাকে নিয়ে মানে উন্মাদ। বাইরে পৃথিবীর, হ্যাঁ, পৃথিবীর কোনো খবর রাখার মতো আমার শক্তি নেই। কিন্তু যখন দেখছি যে এই দিকেও এসে মানে মানে এমন কিছু কার্যক্রম যাতে করে মানে মানে মুমূর্ষু রুগীরা চিকিৎসা পাচ্ছে না, তখন আমি আন্দোলনে মানে কি বলবো, মানে ওইভাবে আন্দোলনটাও করতে পারি নাই আসলে। তবে আমি আমার ওই জায়গা থেকে ভূমিকা তো রেখেছেন, ভূমিকা রাখতে পেরেছি বিভিন্ন জায়গায়, যেমন আপনার ছোট ভাই ব্রাদাররা যারা আন্দোলন করেছেন এবং পুলিশে আপনার বড় একটি অংশ ছিল আসলে, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন। তবে এই যে আন্দোলনে পুলিশের কিন্তু একটি বিতর্কিত ভূমিকাও ছিল, সেটা নিয়েও কিন্তু বেশ বিতর্ক ছড়িয়েছে। তো আপনি আসলে কিভাবে এটাকে আসলে সেই সময় মানে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল, যেমন একটা ফাঁড়ি ছিল, ওইখানে আবার আমার ব্যাচমেট প্লাস ওই ক্লাসমেট এবং ভাই ব্রাদার ছিল ওই ফাঁড়িতে। তো সেটা জিয়াউর রহমান মেডিকেলে। বিকেলবেলা জিয়াউর রহমান মেডিকেলের ভিতর দিয়ে একটা বিশাল বড় একটা দল ঢুকলো। তারা যে ভিতরে একটা পুলিশ ক্যাম্পাসে ফাঁড়ি আছে, সেটাতে হয়তো বা মানে অ্যাটাক দিতে পারে। তো আমি জাস্ট আমার ফ্রেন্ডকে বললাম দৌড়ে গিয়ে যত দ্রুত সম্ভব, যারা আছে ফোনে পাচ্ছি না, তো দৌড়ে গেল এবং ফাঁড়িতে যেয়ে বললো যে দ্রুত আপনারা সরে যান। তো আমার বন্ধুর সহ যারা ছিল ভাই ব্রাদার, রেগুলার প্রায় মানে মেডিকেলের ফাঁড়ি, তো ওরা সব সময় আমার সাথে থাকতো। তো ওরা জাস্ট মানে অস্ত্র এবং ব্যাগ, তার প্রয়োজনীয় জিনিস, মানে জাস্ট আগে আর্মসটা নিয়ে তারা মানে ওখান থেকে বের হয় দৌড়। যেন আমি সামনে এসছি, আমি আরও 2-3 জন দিয়ে, সব পরিচিত ছেলেপেলেগুলো ছিল, আমি হাত পা ধরছি, দয়া করে এটা মেডিকেল, এটা রুগীদের। আমার মনে হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেলের সামনে সিসি ক্যামেরা আছে, 5 আগস্টের 12টার পর থেকে সিসি ক্যামেরার যদি ফুটেজ পাওয়া যায় তাহলে হয়তো বা দেখা যেতে পারে যে প্লিজ তোরা আসিস না ভাই, এখানে অনেক রুগী আছে এবং আমার আম্মু আছে। কিছুটা শহীদ আবু সাইদের মতো 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন আপনার বর্ণনা অনুযায়ী। হ্যাঁ, এবং আমি তাদের সাথে কথা বলছি, চিল্লাচ্ছি, তারা সবাই আমাকে চেনে, তারা সবাই ম্যাক্সিমাম পোলাপান ওখানকার। তাই বলবো এখানে যাওয়া যাবে না, এটা মেডিকেল। এবং এখানে যারা পুলিশ ছিল তারা আমাদের লোক, তারা মেডিকেলের ভিতরে ছিল এবং তারা আমাদের আন্দোলনের সমর্থক। তো তোমরা খবরদার এইদিকে যাবে না, মেডিকেলের ভিতরে কিছু করো না, তোমরা এটা করা যাবে না, এটা আমরা এমন কিছু করবো না যে আমরা, প্লিজ ভাই। তারা আমার কথা শুনছে এবং আবার ঘুরে তারা চলে গেল। তারা হয়তো বা ক্যাম্পটাকে, মেডিকেলের যে ক্যাম্পাসে ফাঁড়ি আছে, এটাতে অ্যাটাক দিত। আর তার আগ পর্যন্ত যেই ছেলেপেলেরা অনেকেই মানে পুলিশ পরিচিত আমার, আবার ছোট ভাইকেই ধরছে, আমি ইনস্ট্যান্ট তাদেরকে আবার রিমুভ করতে পারছি। আবার ক্রস ফায়ার করবে এক ছোটো ভাই, সেই ছোটো ভাইটাকে আমি আম্মুর কেবিনে রাখতাম। আবার বিশেষ করে একটা সময় ছিল যে মেডিকেলের ভিতরে কোনো মানুষ নাই, কিন্তু একের পর এক আহত রুগীরা গুলি খাওয়া বা কাটা ঢুকছে, তাদেরকে নিয়ে আসার কেউ নেই। আমি চেষ্টা করছি তাদেরকে অপারেশন থিয়েটার পর্যন্ত নিয়ে যাওয়া, মানে আমি ওর মধ্যেই আর কি। আমি তো মেডিকেলের বাড়ি থেকে মেডিকেল কেন্দ্রিকই আপনার ভূমিকাটা আসলে সবচেয়ে বড় ছিল। হ্যাঁ, কারণ আম্মুকে ওই যে কোলোস্টমি ব্যাগ যেটা আছে 1 ঘন্টা পর পর চেঞ্জ করাই দিত, আমি নিজে চেঞ্জ করতাম সেটা। তো যার কারণে আমি যে ওই এরিয়ার বাইরে যেতে পারছি তা হচ্ছে না, আমি যেতে পারছি না। যতটুকু যাদের সাথে কানেকশন হচ্ছে কথা বলছি, এবং আমার বন্ধু বান্ধব যারা পুলিশ তাদেরকে বলছি যে তোমরা এটা করবা না, গুলি টুলি করো না, এরকম। আবার ছেলেপেলেদেরকে মানে এই আর কি একটা ভূমিকা। কিন্তু 10ই আগস্ট যখন আমার আম্মু ইন্তেকাল করেন, তারপর থেকে আমি সব ভুলে গেছি, কি হয়েছে না হয়েছে, আমি কি করলাম না করলাম, আমার কোনো ক্রেডিট কৃতিত্ব কোনো কিছু আমার মানে আমি পৃথিবীকে একদম মানে মানে আমার 10ই আগস্টের আগ পর্যন্ত আমি দুনিয়াতে যা করছি বা আমার যা যা ছিল সব কিছু আমি একবারে কি ফ্ল্যাশ করে দিছি একদম।
10ই আগস্ট ঠিক সকাল 6:30 থেকে শুরু। আমার পুরা অতীতটাকে আমি ফ্ল্যাশ করে দিছি। আসলে এই আন্দোলনের পরপর ঠিকই রাজনৈতিক পট পরিবর্তন আসলো, কিন্তু যেই মানুষটিকে নিয়ে আপনি লড়াই করলেন এত কিছুর মধ্যেও, সেই মানুষটি চলে গেল, আমি তাকে পেলাম না, তাকে আপনি হারিয়ে ফেললেন। আমি সেই মোমেন্টটা কেমন ছিল আসলে? এটা ভাষায় প্রকাশ করার মতো না যে পৃথিবীতে একজন একমাত্র কুলাঙ্গার সন্তান ছাড়া কোনো একটা মানুষের মাতৃবিয়োগের ফিলিংসটা কি, এটা প্রকাশ করা সম্ভব না, কোনো মানুষের পক্ষে সম্ভব না যে মাতৃবিয়োগটা কি। মাকে হারিয়ে ফেলে তো আপনি আসলে আমার পুরো অতীতই ভুলে গেলেন। অতীত আমি আর কিচ্ছু মনে করি না যে এই 10ই আগস্টের আগ পর্যন্ত আমি পৃথিবীতে আমি কি করছি। আমার সব চাওয়া পাওয়া সব শেষ। আমি কোনো চাওয়া পাওয়া আমার নাই, এবং এখনো অনেক স্বপ্ন অনেক প্ল্যান মানুষের থাকে না, এটা আমার কোনো চাওয়া পাওয়া নাই। আম্মু নাই, আর চাওয়া পাওয়া দিয়ে কী হবে আমি এটা দিয়ে কী করবো? বা হয়তো বা জুলাই আগস্টের তো অনেকেই ক্রেডিট নেয়, অনেকেই কাজ করছে, তো আমারও তো একটু ফেস ভ্যালু আছে, পরিচিত আছে, এবং এর মধ্যেও আমি কাজ করেছি। হয়তো বা 10ই আগস্টের পর আমার প্ল্যান ছিল যে বগুড়া থেকে একটা শোডাউন নিয়ে যাব, সব ছেলেবেলে নিয়ে আমার এলাকায় যাব, এরকম প্ল্যান ছিল। কিন্তু অর্থাৎ 10 আগস্টের পূর্বে, হ্যাঁ 12-13 তারিখের দিকে আমি এলাকায় আসবো, একটা প্ল্যান ছিল। পূর্বে আপনি এই প্ল্যানটা করেছিলেন? হ্যাঁ, এই 2-1 দিনের মধ্যে প্ল্যান করছি, কথাবার্তা বলছি যে 5 আগস্ট হয়ে গেল, তো এলাকায় যেতে হবে এখন। আমি তো এলাকাতে নাই। আবার এর মধ্যে অনেকে অনেক কথা বলছে আমি স্বৈরাচারের দোসর, যে আমি আওয়ামী লীগ সরকারের সময় খুব পাওয়ার নিয়ে চলছি। তা আমি অ্যাকচুয়ালি বললাম আমি তো আওয়ামী লীগের পাওয়ার নিয়ে চলি নাই, আমি তো আওয়ামী লীগের নেতাকেও পিটাইছি। সরি, আমি আর্টিস্টের বাইরে আমার ব্যক্তিগত কিছু কথা শেয়ার করছি। আমার ওই এলাকায় আওয়ামী লীগ, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা আমার ব্যাকগ্রাউন্ড, আমি আওয়ামী লীগ করি না, এটা জানার পরেও কখনো আমার সামনে গলা উঁচু করে কেউ কথা বলতে পারেনি, এবং এটা বাস্তব কথা আমি বলছি, কারণ আমি অত্যন্ত দুষ্ট এবং অত্যন্ত মাথা গরম টাইপসের। তো আমার একটা বিশাল সার্কেল আছে পুলিশের মধ্যে, তো আমার নেতায় দিয়ে কি দরকার, আর দিয়ে আমার ক্যাডার দিয়ে কি দরকার? তো পুলিশ বন্ধু বান্ধব সবসময় আসে যায়, কাছে থাকে, থানাতে যারা আসে আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড, আমি তো একটা সেলিব্রিটি, ছোটোখাটো সেলিব্রিটি, তো আমার তো পরিচিত আছে। তো আর আমি তো একসাথে চলাফেরা করি সবাই, আর আমার সাথে বসতে সবাই ভালোবাসে, আমার সাথে মিশতে, এই যে একটা ভালোবাসার টান। যখন তারা বলতো আমি তাহলে হয়তো বা দলের ক্ষমতা, নো, আসলে কখনো না, এটা না। যে আমাকে সবাই রেসপেক্ট করে, স্নেহ করে, ভালোবাসে। একজন পুলিশ সুপার আসলেন আমার খোঁজ করেন, ডিসি মহোদয় যাচ্ছে, তানবীর কোথায়, ডাকো খোঁজ করছে। এটা তো আমাকে রাজনৈতিকভাবে ডাকছে না, তারা জানে যে সেখানে একজন সেলিব্রিটি আছে, এখানে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমরা তার ভক্ত, সেই হিসাবে ডাকছে। তো এইরকমও আসছিল অনেকেই, তারপরেও সেটা আবার রিফিউজ হয়ে গেছে, এটা নিয়ে কেউ করতে পারেনি। তার কারণ হলো যা সত্য সেটা সত্যই, মিথ্যাকে সত্য বানায় কোনোভাবেই এটা পসিবল না। আর আমি তো ওই পন্থী না, এটা বইলা লাভ নাই, এরকম প্রেক্ষাপট। তো যাই হোক, আমি 10ই আগস্টের পর থেকে সব কিছু ভুলে গেছি, আমার আর কোনো চাওয়া নাই পাওয়া নাই। পৃথিবীতে আমাকে ওই রকম আমার এর পরের সময়টা আমি যখন কামব্যাক করলেন কিভাবে? কামব্যাক আমি একদম চুপ থাকতে থাকতে ফেসবুকে এমনি টুকটাক ফেসবুক একদিন খুললাম, ভিডিও দিয়ে দেখি যে ভিডিও অনেক ভিউজ, মিলিয়ন পার হয়ে গেছে। প্রথম ভিডিওটা জানি কি দিয়েছিলেন? প্রথম ভিডিও তো আরো আগে থেকেই দেই, কিন্তু এই সময় আম্মুর ইন্তেকালের পরে কচু বনে মেরে দিল, এটা র ভার্সন দেখলাম, অনেক মানুষ দেখলো। তো একটা মানুষ হয় যে একটা কেউ মারা গেলে বা শোকার্ত থাকলে যখন অনেক মানুষ আসে তখন সে শোকটা ভুলে যায়, তাই না? তো আমার আম্মুর ইন্তেকালের পরে আমি একা, পুরাই একা, আমার আত্মীয় স্বজনে কেউ নাই অ্যাকচুয়ালি, আমার কেউই নাই। আমার মা, আমার বাপ, আমি, আমার ওয়াইফ, এই আম্মু চলে গেল, আমার বাপ, আমি, আমার ওয়াইফ আর আমার সন্তান, শ্বশুর বাড়ি দূরে, তাছাড়া আমার কেউ নেই আর কি, আমি একদম একা, একটা ব্যাপার। তো এইরকম একটা জীবনে সে সময় সবচেয়ে বেশি কাছে কে ছিল, কেউ আপনাকে সাপোর্ট করছে কে? কেউ না,
তাহলে কিভাবে কামব্যাক করলেন, মানে আপনি সেই জগৎ থেকে ফিরলেন কিভাবে? আমি যদি আবার ওই রকম থাকতাম, হয়তো অনেক লোকজন আবার যেরকম ছিল সেরকম সবই ঠিক থাকতো। যে আমি 10ই আগস্টের আগ পর্যন্ত যেমন ছিলাম, আমি যদি ঠিক ওই রকম হইতাম। আমার আছে ভাই ব্রাদার ছেলে পেলে সব আছে, কিন্তু আমার কারোর সাথে মিশতে ভালো লাগে না। তো ভিডিও দিয়ে একদিন ভিডিও দিলাম আমার রেস্টুরেন্টের উপরে, ভালো লাগলো। আমি তখন আবার যখন কানেক্টেড হয়েছে তাহলে আবার দিতে থাকি, এই দিচ্ছি প্রত্যেক দিন একটা করে দিই, সময় পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়াতে যারা কানেক্টেড তাদের ভালোবাসা পেয়ে আপনি হয়তো একদম আমি আবার এই কামব্যাকটা করলাম। হ্যাঁ, যে অনেক মানুষ, তাহলে এই অডিয়েন্সটা ধরে রাখতে হবে। মানে আমার একটু ভালো লাগলো, মানে বুকটা পাতলা হলো। তখন আমি মানে অল ক্রেডিট গোস টু আসলে সোশ্যাল মিডিয়ার আমার যারা ব্যবহার করতেছে, আমাকে যারা দেখছেন, আমার যারা ভিউয়ার্স, অনুগ্রহ করে যারা দেখছেন, কারণ তো আমি তো জোর করে তাদেরকে দেখাচ্ছি। আমার মনে হচ্ছে আমি পেন দিই, এত পেন নেওয়ার পরেও যে তারা ভালোবাসছে, এর থেকে বড় পাওয়া আর কিছু নাই। মায়ের সাথে কাটানো কিছু মুহূর্ত তো অবশ্যই আছে, এমন কোনো মুহূর্ত আছে যেটা আসলে এখনো আপনাকে কাঁদায়? আমাকে সারা জীবন কাঁদাবে এগুলা। আমি যে আমাকে বলে আমি শুকিয়ে গেছি, একটা মুহূর্ত শেয়ার করুন। হ্যাঁ, আমি শুকিয়ে গেছি বা আমার এটা মানে বেশ 2-3 বছর ধরে, হ্যাঁ এটার কারণ আছে। আমি বাড়িতে থাকতাম এবং আমি খাবার, আমি ছোটোবেলা থেকে আমার খাবার আমি নিজে হাতে খাইনি, আমার আম্মু খাওয়াই দিত আমাকে। আম্মু যেদিন থেকে মারা গেছে, ইন্তেকাল করছে, তারপর থেকে আমার খাবার, আমার রিজিক যেটা থাকে, আমি পেট ভরে আজ পর্যন্ত খাইতে পারি নাই আম্মু থাকতে। মানে আজ পর্যন্ত আমার ওই পরিবেশটা তৈরি হয় না যে আজকে আমি পেট ভরে খাবো, আমি এখন পর্যন্ত খাইতে পারি না। আমি একবার আম্মুকে বলছিলাম যে আমার আম্মু যেদিন মারা যাবে, সবাইকে তো একদিন যেতে হবে, আমার আম্মু যেদিন চলে যাবে সেদিন থেকে পৃথিবীতে আমার রিজিক উঠে যাবে। ওই দিন আম্মু সারা রাত ঘুমায় নাই, কান্না করছিল। পরের দিন সকালে এসে বলছিল যে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। এই কথাটা এটা কী বললে তুমি? তো আম্মুর খুব চিন্তা ছিল যে আসলে আমি যদি চলে যাই আমার ছেলেটার কী হবে। আমাকে নিয়ে খুব চিন্তা করত। এবং আম্মু বলতেন যে যখন অসুস্থ মেডিকেলে, যে আল্লাহ আমাকে তুমি উঠায় নাও, আমাকে এত কষ্ট দিও না, আমার ছেলেটা অনেক রিল্যাক্স থাকতে পছন্দ করে, আমার ছেলেটা অনেক মানে সে খুব রিল্যাক্স থাকে, ওর খুব কষ্ট হচ্ছে, ওর রিল্যাক্স হতে পারছে না, ওর কাজ করতে পারছে না, আল্লাহ তুমি আমাকে। আমি আম্মুকে বকা দিলাম, খামাকে একটা কথা বলছো, মায়ের উপরে আর কিছু আছে পৃথিবীতে? এই এবং মেডিকেলে ডাক্তার আমাকে খুব ভয় পাইতো, আমি ডাক্তারকে মারছি একদম। আইসিইউতে বলছিল যে রুগী বাঁচবে না, এই অপরাধে একদম গলা চাপাই ধরে ডাক্তারের জিভা চোখ বের করে আনছিলাম, তোকে মেরেই ফেলবো, আগে তোকে মারবো তারপরে। এত বড় সাহস তোর, তুই বলিস সেটা আমার মা, তুই বলিস বাঁচবে না? বাঁচা আমার আর মালিক আল্লাহ। তো ডাক্তাররা খুব ভয়ে থাকতো, তো এই রোগীর কিছু হলে, এই রুগীর যদি কিছু হয়, ওনার ছেলে পাগল, জীবনে এরকম মা পাগল ছেলে দেখি না, ওইটাকে কন্ট্রোল করা খুব মুশকিল, তোমরা ওই রুগীর দিকে খেয়াল রাখো, এই রুগীর যেন কিছু না হয়, এরকম একটা অবস্থা ছিল। আমার জীবনের সবচাইতে বেশি আর কি আমার আম্মুর সাথে স্মৃতি। আমি স্মোক করতাম, এটা আমার আম্মু জানতো, এবং আম্মুর সাথে সব বিষয় আমি শেয়ার করতাম। আমার বন্ধুর মতো একদম আড্ডা দিতাম। আম্মুর বান্ধবীরা, আমার বন্ধুরা সবাই আসছে, আম্মু সবাইকে খাওয়াই দিত। আমার বন্ধুরা বলে যে আমাদেরও তো মা আছে, কিন্তু এই মাটা অন্যরকম, এই মা আমরা জীবনে পৃথিবীতে আর কখনো পাবো না। সবার কাছে দোয়া চাই আমি, আল্লাহ আন্টিকে জান্নাত নসিব করুন। আমি অবশ্যই, আমি এটা বিশ্বাস করি, আমার আম্মু যদি জান্নাত না পায় তাহলে জান্নাত বৃথা, জান্নাত মিথ্যা। আমার আম্মু যদি জান্নাত না পায়, জান্নাত মিথ্যা, এটা একটা গুজব গল্প বলে আমি বিশ্বাস করি। জান্নাত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমার মাকে সেখানে যেতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের নবী, আমরা শেষ জামানার রাসূল, তার এই উম্মতকে শাফায়াত করতে হবে। আমি মনে করি রাসূল নিজে করবেন, আমি এটা বিশ্বাস করি। অবশ্যই আমরা দোয়া করি আন্টির জন্য, আল্লাহ পাক কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা করে বেহেশতের উচ্চ মাকামে তাকে স্থান করুক। একটু যেহেতু গান আমরা শুনি আপনার মুখে, আজকে একটু আন্টিকে নিয়ে, অর্থাৎ আপনার মাকে নিয়ে একটা গান শুনতে চাই। কঠিন একটা অবস্থা আসলে,
এটা অনেক কঠিন পরীক্ষা আসলে। এটা কি বলবো এখন, মাকে নিয়ে গান গাওয়া। মশিউর ভাইয়ের গান এটা। আবার আরো অনেক শিল্পী গেয়েছে, শাহাবুদ্দিন, মানে ইসলামিক গান। যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার রোষ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন।